আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। 02nd ক্লাস। আজকে আমরা দেখব ট্যাক্স সেটআপ, কিভাবে কন্টাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট সার্ভিস, ইনভয়েসের সেটিংস, তারপরে কোড, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি, রিকারিং ইনভয়েস এবং রিপোর্ট। এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলে আসলাম আমাদের জেরোতে। জেরোতে সর্বপ্রথম আমরা ট্যাক্স সেটআপ করার জন্য আমরা চলে যাই একটু অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে গিয়ে ট্যাক্স রেট। যখন আপনি যেই দেশের সাবস্ক্রিপশন কিনবেন, সেই দেশের আপনার ক্লায়েন্টের সেই স্টেট অনুযায়ী বাই ডিফল্ট ট্যাক্স রেট গুলা চলে আসে। তো এখানে আপনার ট্যাক্স রেট অ্যাড করার তেমন কোনো কি প্রয়োজন নাই। এখানে দেখেন অনেকগুলো কি লক দেওয়া, তাই না? লক দেওয়া মানে কি, যেগুলো আর কি কোনো কিছুই এডিট করা, চেঞ্জ করা কোনো কিছুই করা যাবে না। এখন ধরেন আপনার ট্যাক্স রেট অ্যাড করার প্রয়োজন পড়ছে, তাহলে আপনি চলে যাবেন সোজা নিউ ট্যাক্স, গিয়ে লেখেন সেলস ট্যাক্স। ধরেন সেলস ট্যাক্স অ্যাড করবেন 10%, তাই তো? তাহলে কার উপরে ধরবেন? সেলস এর উপরে। ভ্যাটটা হবে কি 10%। শেষ, ট্যাক্স অ্যাড করা কমপ্লিট। এই যে সেলস ট্যাক্স 10%, দেখছেন? তারপরে আসেন, পারচেজ ট্যাক্স অ্যাড করতে চান, পারচেজ ট্যাক্স। ওকে, কিসের উপরে ধরবেন? পারচেজের উপরে। এই যে পারচেজ, এটা ধরলেন হইতেছে 8%, দিয়ে সেভ করে দেন। ভাই ওই রকম কাস্টম ট্যাক্স, ইয়া ট্যাক্স, গ্রুপ ট্যাক্সের এখানে কোনো সুযোগ নাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো মাল্টিপল ট্যাক্স অ্যাড করতে পারেন। ধরেন এখান থেকে যে অ্যাড কম্পোনেন্টে গিয়ে দুইটা ট্যাক্স অ্যাড করতে পারেন একসাথে। ধরেন আমি যদি নাম দিই গ্রুপ ট্যাক্স, গ্রুপ ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এই টোটাল গ্রুপ ট্যাক্সটা আমি কার উপরে ধরতে চাইতেছি? আমি ধরলাম হচ্ছে সেলস এর উপরে। প্রথম এটা হইতেছে ধরলাম 20% কম্পাউন্ডেড অ্যাপ্লাই ট্যাক্স সাব টোটাল। তারপরটার উপরে ধরলাম হইতেছে 10% ভিএটি। তাহলে টোটাল কত? 30%, তাই না? আচ্ছা, আচ্ছা, ভ্যাট 1, দুইটা আলাদা আলাদা নাম দিতে হবে, এই জন্য দুইটা আলাদা নাম প্রসেস করবো। দেখেন এই যে গ্রুপ ট্যাক্স, এই যে 30%, দেখছেন? একদম সিম্পল হইতে, ডিলিট করার প্রয়োজন মনে করছেন? জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেন, শেষ, কাজ শেষ। এবার এখানে দেখেন, এখানে কিছু জিনিস বলছে, অ্যাকাউন্টস ইউজিং দিস ট্যাক্স রেট। মানে এই ট্যাক্স রেটটা আপনারা যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছিলেন, নিচে দিছিলেন কি নো ভ্যাট, না? মনে আছে? আপনি যদি ওইখানে ভ্যাট গুলোর নাম আলাদা আলাদা করে দিতেন, তাহলে সেগুলা কি এখানে শো করতে, মানে এই ভ্যাটটার এগেনিস্টে আপনার কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে সেটা তারা দেখাইতেছে বাই ডিফল্ট। পরবর্তীতে চাইলে আপনি সেগুলা চেঞ্জ করতে পারেন। শেষ, ট্যাক্স রেটের কাজ। এরপর আসেন কন্টাক্ট। সোজা সাপটা কথা, কন্টাক্ট কি কমন নাউন, তাই না? আপনার কাস্টমার আর সাপ্লায়ার সব মিলে কি একেবারে কন্টাক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে অল কন্টাক্টে চলে যাই। অল কন্টাক্টে যাওয়ার পরে এই যে কন্টাক্টের প্যানেল চলে আসছে, ওই যে ওনার, আমরা যখন জার্নাল দিছিলাম ওনার দিয়ে সুন্দর করে সিলেক্ট করে দিছি, তাই না? এই জন্য ওনার দেখাইতেছে। এখন আসেন নতুন করে কাউকে অ্যাড করতে চাইলে এই যে নিউ কন্টাক্ট, এই যে একেবারে পুরা ভেরিফাইড। ধরেন নাম দিলাম রিকি উইলসন, রিকি উইলসন। তার কোনো ডিটেলসই আমার কাছে নাই, অ্যাড্রেস, ফোন নাম্বার, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, অ্যাকাউন্টের নাম্বার, তার বিলিং অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, কোনো কিছুই নাই। কোনো সমস্যা নাই, জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিলেই সে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এটা গেল ম্যানুয়ালি অ্যাড। এরপরে আসেন বাল্ক কোয়ান্টিটিতে যদি অ্যাড করতে হয়, এই যে কন্টাক্ট লিস্ট আপনাদের ফাইল যেটা শেয়ার করছিলাম। ওকে, নিউ কন্টাক্টের পাশে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে ইম্পোর্ট অপশনে চলে যাব। ইম্পোর্টে যাওয়ার পর এখানে আপনাকে ইন্ডিকেশন দিতেছে 1000 কন্টাক্টের বেশি ইম্পোর্ট করা যাবে না। তাহলে আপনাকে বলছে টেমপ্লেট ডাউনলোড করার জন্য। এখানে একটাই কলাম ইম্পর্টেন্ট, সেটা কি? কন্টাক্টের নেম। তারা হাইলাইট করে দিছে, যেটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে ফেলেন। এই যে ওপেন হয়ে গেছে, বিশাল বড় লিস্ট, দেখে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, এত ঘোরার দরকার নাই। আপনাদের যা যা ইনফরমেশন দিছি এত সুন্দর করে রাখছি আপনাদের জন্য, জাস্ট কপি আর পেস্ট করে দেন। এরপরে গিয়ে কি আপলোড করেন। এই যে আপলোড করার জন্য অপশন হইতেছে আপলোড কন্টাক্ট, সিলেক্ট এ ফাইল, জাস্ট সিলেক্ট করেন। তারপরে বলছে অন ইম্পোর্টিং অ্যান্ড এক্সিস্টিং কন্টাক্ট এমটি ফিল্ড, মানে যে ফাইলগুলা, মানে যে কলামগুলো এমটি আছে সেগুলা কি আপনি ডিলিট করবেন?
ডিলিট করলে তো আপলোডই নিবে না। আপনি কি করে যাবেন? ইগনোর করে যাবেন, তাই না? ভাই একটু একটা মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। ওকে, তাহলে আমরা ইগনোর করে দিয়ে নেক্সট অপশনে চলে যাব। জাস্ট আপলোড। এই যে আপলোড আপনার কি কমপ্লিট। ঠিক আছে ভাই, আপনার কি এখান থেকে আপনি চাইলে কাউকে জাস্ট সিলেক্ট করে আপনি গ্রুপে অ্যাড করতে পারেন, মার্জ করে দিতে পারেন, আর্কাইভ করতে পারেন। ঠিক আছে, এখন আসেন এইখানে কাস্টমার সাপ্লায়ার প্যানেলে কোনো কিছুই থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি তাকে কন্টাক্ট হিসেবে অ্যাড করছেন। যখন যাকে যেভাবে প্রয়োজন সেইভাবে আপনি তাকে ব্যবহার করবেন। ঠিক আছে, এরপরে আসেন গ্রুপ। আপনি চাইতেছেন যে আপনার কাজের সুবিধার জন্য আপনি গ্রুপ করে রাখবেন। ঠিক আছে, যেমন হইতেছে আপনার ধরলাম গোল্ড, এটাকে অ্যাড করে নিলাম। তারপরে হইতেছে সিলভার, মানে আপনার কাজ যাদের সাথে সাথে বেশি হয় সে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি আলাদা আলাদা করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আলাদা করে একটা গ্রুপের আন্ডার রাখতে পারেন। এখন ধরেন এই যে অ্যামিলা ক্লার্ক এবং ইমামা জনসন, এদের দুইজনকে আমি কি করব, একটা গ্রুপে অ্যাড করবো। এই যে অ্যাড টু গ্রুপ, ধরেন গোল্ডে আমি অ্যাড করলাম, এই যে অ্যাড করে দিই। অল প্যানেলে তো থাকবেই, আমি গ্রুপের আন্ডারে যদি গোল্ডে চলে যাই তাহলে এই যে দেখেন এদেরকে আমি এখানে দেখতে পাইতেছি। ঠিক আছে, কারণ আমরা গ্রুপ কেন করি? আমাদের কাজের সুবিধার্থে, যাতে তাদেরকে আমরা সহজেই ফাইন্ডিংস করে খুঁজে বের করতে পারি। এখন আপনার ধরেন একজনের সাথে আপনার কাজ কমে গেছে, তাকে আর এই গ্রুপের প্রয়োজন নাই রাখা, তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন, এই যে রিমুভ করে দিতে পারেন অথবা মুভ টু অন্য গ্রুপে নিয়ে যেতে পারেন। ধরেন তাকে আর প্রয়োজন নাই, তাকে আমি সিলভার গ্রুপে নিয়ে চলে যাই, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেন। গ্রুপের মধ্যে সিলভারে চলে যান, এই যে সিলভারে চলে আসে। ঠিক আছে, আর স্মার্ট লিস্টটা কি? স্মার্ট লিস্টটা হইতেছে আপনার অনেক যখন কন্টাক্ট থাকবে সেই কন্টাক্টকে খুঁজে পাওয়ার জন্য সর্টিং করা হয়, সর্টিং। ঠিক আছে, মানে আর কি ওই যে ফিল্টার, যেটাকে আমরা বলি বাংলায় ফিল্টার করা। হ্যাঁ, ধরেন আউটস্ট্যান্ডিং 30 দিনের বেশি আছে এরকম কন্টাক্টকে খুঁজে বের করা, ওভারডিউ আছে 7 দিনের বেশি, বা পেইড আছে, আপনাকে পেইড করছে, তাদেরকে খুঁজে বের করার জন্য অপশন গুলো। তো এইভাবে করে আপনারা কন্টাক্ট গুলাকে অ্যাড করতে পারেন। এরপর আসেন অলে আসেই, অলে থাকবেই। গ্রুপে, গ্রুপে কি কেন করছি আমরা? তাদেরকে ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করার জন্য, আর কিছুই না। গ্রুপ হ্যাঁ, নাম শো করবেই ভাই, আলাদা করার কোনো কিছু নেই, কমন নাউন হিসেবে সে আছে। এরপরে আসেন প্রোডাক্ট এন্ড সার্ভিস। ধরো এগুলো কি কি আলোচনা করেন মাঝে মধ্যে। প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিস তো আমরা জেনে আসি না, কই আছে বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এন্ড সার্ভিস, তাই তো? বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এন্ড সার্ভিস, এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা, এইখানে আপনাকে একটু প্যারা দিবে সুন্দর করে তারা। সেটা হইতেছে আমরা যেরকম কুইক বুকসে ইন্ডিভিজুয়াল অ্যাড করছি, তার ওপেনিং ব্যালেন্স অ্যাড করছিলাম, তাই না? কিন্তু জেরোতে সেই কাজটা নাই। জেরোতে এখানে হইতেছে আপনার যখন ইম্পোর্ট করতে যাবেন আইটেম গুলাকে আলাদা ইম্পোর্ট করতে হবে। সব ইম্পোর্ট করা শেষ, তারপরে ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন, এর আগে পারবেন না। মানে এর আগে যদি দিতে যান আপনার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য সাজেস্টেড করব যে আপনার যতগুলো আইটেম থাকবে সব আইটেমকে আপনি একবারে আপলোড করেন। ঠিক আছে, আপলোড করে দেন ওপেনিং ব্যালেন্সটা দেন। ধরেন আমি একটা নতুন একটা আইটেম অ্যাড করি, নিউ আইটেমে চলে যাই। নিউ আইটেমে যাওয়ার পর এখানে কোড নাম্বার, এই কোড নাম্বারটা কোনটা? সেটা কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের কোড না, এটা প্রোডাক্টের কোড নাম্বার। ধরেন আমি 5,000 দিলাম। এখন যেহেতু আমার একটা কম্পিউটার রিলেটেড কোম্পানি, তাহলে আমি এটা দিয়ে হইতেছে কি বলবো, ওয়্যারলেস লজিটেক, আমার সামনে যেটা আছে সেটাই দিই। হ্যাঁ, লজিটেক প্যাড। দেখেন ট্র্যাক ইনভেন্টরি আইটেম, ভাই আপনারা তো চান যে আপনার ইনভেন্টরি কতটুকু আছে সেটা ট্র্যাক করার জন্য। ট্র্যাক করার জন্য এই অপশনটা আসতো না যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্টে 630 নাম্বার কোডটা থাকতো। 630 নাম্বার কোডটা কি? ইনভেন্টরি। ইনভেন্টরি কোড থাকলেই তখন আপনি ট্র্যাকিং করতে পারবেন, না হলে এই অপশন আপনাকে এই যে ব্ল্যাঙ্ক করে তারা রেখে দিবে। ঠিক আছে, ব্লার করে রেখে দিবে। এরপর আসেন পারচেজ। ধরেন আমি এটা কিনতেছি হচ্ছে 1200 করে,
তাহলে এখানে কি কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তারা বলেই দিচ্ছে। এই যে কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট নাম্বার আছে, সাজেস্ট ট্যাক্স রেট বাই ডিফল্ট নো ভ্যাট। তারপরে সেলস প্রাইস আমি বিক্রি করে দিতেছে 2500 করে। সেলস অ্যাকাউন্ট, এই যে সেলস, ট্যাক্স রেটটা কি নো ভ্যাট। আমি কি কথা বুঝাতে পারছি? একদম সিম্পল। দেখেন কুইক বুকসের মধ্যে এত ঝামেলা নাই। কোড নাম্বার নেম ট্র্যাক করার জন্য আপনার ইনভেন্টরি অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই মাস্ট বি। তারপরে কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট থাকতে হবে আর সেলস এর অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এই কটা দিয়ে জাস্ট সেভ করে দেন। এই যে দেখেন, ঠিক আছে, কোয়ান্টিটি জিরো থাক, আমি সবগুলাকে আপলোড করব। এবার আসেন ইম্পোর্ট। ইম্পোর্টের জন্য যাব কোথায়? আইটেমস। ইম্পোর্টের জন্য সর্বপ্রথম যাব কি আইটেমস। এই যে এখানে বলেই দিছে তারা ইন্ডিকেশন, ডোন্ট চেঞ্জ অর ডিলিট কলাম হেডিংস, এন্টার অ্যাকাউন্ট কোড অনলি, এন্টার দ্য ট্যাক্স রেট এক্স্যাক্টলি ইট অ্যাপিয়ার্স ইন জিরো। জিরোতে যেভাবে ট্যাক্স আছে ওইভাবে আপনাকে দিতে বলছে। ইফ ইউ আর অ্যাডিং ট্র্যাক ইনভেন্টরি আইটেম, যদি আপনি ইনভেন্টরি ট্র্যাক করতে চান, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টের কোড নাম্বার আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো চলে আসেন আমরা টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিই। বললাম এই যে আইটেম কোড, আইটেম নেম, তারপর কি পারচেজ ডেসক্রিপশন, পারচেজ ইউনিট প্রাইস, পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ ট্যাক্স রেট, সেলস ডেসক্রিপশন, সেলস ইউনিট প্রাইস, সেলস অ্যাকাউন্ট নাম্বার, সেলস ট্যাক্স, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট। ওকে, আপনাদের যে সুন্দর ফাইল দিয়ে দিছি কোথায়? ইনভেন্টরি আইটেম নাকি? সুন্দর করে কপি করে আনেন, সুন্দর করে পেস্ট করে আনেন। এই দেখেন সবগুলা। এবার আসেন ইউনিট প্রাইস, ইউনিট প্রাইসটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট নাম্বার। এখন পারচেজ অ্যাকাউন্ট আপনি একটু জেরোতে গিয়ে সার্চ করে আসেন, আপনার চার্ট অফ অ্যাকাউন্টে পারচেজ কত নামে আছে, অ্যাকাউন্টের কোড নাম্বারটা কত আছে, তাই না? পারচেজ কোথায় থাকে? এক্সপেন্সে না? হুম, কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি করব? পারচেজ নামে একটা অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। আমার পারচেজ হইতেছে আমার জন্য কি কস্ট, তাই না? কোড নাম্বার কত? 300 অ্যাভেলেবেল আছে পারচেজ। আর এখান থেকে ভ্যাটটা দিব নো ভ্যাট, দিয়ে সেভ করে দিব। তাহলে পারচেজের নামে কি আমার চার্ট অফ অ্যাকাউন্ট কত? 300 একটা কি ক্রিয়েট করা হয়ে গেছে। মাঝখানের গুলা কেন নাই ভাই? মাঝখানের গুলা সার্ভিস, ভাইরাস সফটওয়্যার রিমুভাল, ল্যাপটপ ডেস্কটপ আপগ্রেড ইনস্টলেশন, তারপরে রিপ্লেস করা, এগুলা কি আপনার জন্য কি সার্ভিস। এরপর আসেন সেলস অ্যাকাউন্ট, সেলস ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড, এগুলো একটু আমরা চেক করে আসি। সেলস, সেলস তো থাকার কথা না? সেল কত? 200 দেওয়া আছে না? আমার কোড নাম্বার কি 200 দেওয়া আছে। তারপরে ইনভেন্টরি অ্যাসেট 630, 630 ইনভেন্টরি আছে। তারপরে কস্ট অফ গুডস সোল্ড 310, এক্সপেন্সে চলে যাই, 310, এই যে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তাহলে সবগুলা ঠিক থাকলে আমরা জাস্ট এটাকে সেভ করে দেব। সেভ করে দিয়ে এবার আপলোডে যাব, প্রোডাক্ট এন্ড সার্ভিসে। এই যে নিউ আইটেম, এই যে সরি ইম্পোর্টের গিয়ে আইটেম অপশনে ক্লিক করব। এখান থেকে এবার সিলেক্ট ফাইলে যাব, ফাইলটাকে আপলোড করে দিব। নেক্সট অপশনে 15টা আইটেম ইম্পোর্ট হইতেছে, কমপ্লিট ইম্পোর্ট। এই যে দেখেন সবগুলা কি ইম্পোর্ট হয়ে গেছে না প্রপারলি? হ্যাঁ, এই যে সবগুলো ইম্পোর্ট হওয়া কমপ্লিট। তাহলে এবার আসেন আমরা ওপেনিং ব্যালেন্স দিব। ইম্পোর্টের পাশে ড্রপ ডাউন থেকে ওপেনিং ব্যালেন্সে চলে যাব। এখানে বলছে হোয়াট দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স, আপনার ওপেনিং ব্যালেন্সটা কত? আমরা কি 23 করতেছিলাম না? 23শে জানুয়ারি 1। আচ্ছা, এরপরে বলছে হুইচ অ্যাকাউন্ট হোল্ড দ্য ভ্যালু অফ ইনভেন্টরি, ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কোন অ্যাকাউন্টে যাবে? ইনভেন্টরি অ্যাকাউন্টে। 3 নম্বরে বলছে ডাউনলোড এ টেমপ্লেট কন্টেনিং ইউর ট্র্যাক ইনভেন্টরি আইটেম। ওকে, টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিই। তারপরে বলছে এন্টার ইউর ওপেনিং ব্যালেন্স ইনটু দ্য টেমপ্লেট, ওপেনিং ব্যালেন্সটা দেওয়ার জন্য আপলোড দ্য টেমপ্লেট। ওকে, আসেন আমরা ওপেনিং ব্যালেন্সটাতে চলে যাই। এইখানে দেখেন
এখানে তারা সুন্দরভাবে বলে রাখছে, আইটেম কোড ডু নট এডিট, এগুলো এডিট করতে বারণ করছে। আইটেম নেম এডিট করা যাবে না। অ্যাসেট অ্যাকাউন্ট ডু নট এডিট। কোয়ান্টিটি অন হ্যান্ড, ভ্যালু অন হ্যান্ড আর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। যদি কোনো কারণে ইনভেন্টরি ওই যে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করা লাগে, তাহলে সেটা কি ইনভেন্টরি অ্যাকাউন্টে যাতে হিট করে সেজন্য সেম অ্যাকাউন্টের নাম্বারটা। এবার আসেন আমরা কোয়ান্টিটি অন হ্যান্ড দিব। এই ফাইলে আপনাদের দিয়ে রাখছি, এই যে ইনভেন্টরি কোয়ান্টিটি ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, আর এটার ওপেনিং ব্যালেন্স ধরলাম 200। ওকে, জাস্ট কোয়ান্টিটি অন হ্যান্ডটা দিয়ে দিব, আর কিচ্ছু করতে হবে না। তারপর এখান থেকে ব্রাউজ অপশনে চলে যাব, ইনভেন্টরি ওপেনিং ব্যালেন্স, ওপেন, কন্টিনিউ, কমপ্লিট। এই যে দেখেন কোয়ান্টিটি চলে আসে না? হ্যাঁ, সবগুলো কোয়ান্টিটি কি চলে আসে না? তাহলে আপনাদেরকে সাজেস্ট করব যে আগে সবগুলো আইটেম ইম্পোর্ট করার, তারপরে গিয়ে ওপেনিং ব্যালেন্স দেওয়া। কন্টাক্টের কন্টাক্টের ওপেনিং ব্যালেন্স ভাই জার্নাল ছাড়া পসিবল। ওইখানে কোনো অপশনই নাই, অপশন নাই। আপনি অপশন ছিল, আমি বুঝতে পারছি। আপনি যখন জার্নাল দিবেন তখন ইন্ডিভিজুয়াল, ধরেন আপনার কাস্টমার থাকলে কি অ্যাকাউন্ট রিসিভেবল করে করে প্রত্যেকটা ব্যক্তির নাম আইডেন্টিফাই করে করে তারপরে জার্নাল দিতে হবে। একটা জার্নাল দিয়ে সব করা যাবে? হ্যাঁ, সব অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু তাহলে আপনার প্রপারলি হিট করবে না। পার্টিকুলার নামগুলো থেকে আলাদা আলাদা করে দিবেন, আলাদা আলাদা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে হিট করবে না? হিট করবে। আচ্ছা, এর থেকে ভালো, সব থেকে ভালো সাজেস্টেড হয় যে এটা যেহেতু ওপেনিং ব্যালেন্সের হিসাব, আপনি একেবারেই মানে আর কি চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে বা ওই যে কনভার্সন ব্যালেন্সে গিয়ে সেখানে আপনি ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসেন। জেরোর ক্ষেত্রে এইভাবে করে, বুঝছেন? জেরোর ক্ষেত্রে কাজগুলা তারা এইভাবে করে যে ওই যে ব্যালেন্স শিটে যখন থাকে অ্যাকাউন্ট রিসিভেবল, ওই অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্টস পেয়েবল একবারে তারা অ্যামাউন্টটা নিয়ে আসে। ওটা তো আমি কনভার্সন ব্যালেন্স দিয়ে বুঝাই না, আমি বলছি কি রিসিভ মানে অথবা স্পেন্ড মানে, ওটা আরেকটাও দিয়ে দেওয়া যায় কনভার্সন ব্যালেন্স দিয়ে, তাই না? ওই কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স। ওই ট্রায়াল ব্যালেন্সে গিয়েও আপনি একেবারে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল দিয়ে দিতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল নাম পাবেন না। ইন্ডিভিজুয়াল নাম পাবেন না তো ভাই। এই যে এখান থেকে কনভার্সনের ক্লাসটা আজকে না ভাইয়া, কনভার্সনের ক্লাস অ্যাডভান্সে, এই যে আমি দেখা দিই, তারপর জাস্ট সিম্পল ওয়েতে কনভার্সন ব্যালেন্সে গেলেন, এই যে অল অ্যাকাউন্টে চলে যান। এই দেখেন এখানে সব অ্যাকাউন্টের কি সবগুলো ডাটা চলে আসে, ঠিক আছে? সবগুলো ডাটা চলে আসে। এই যে এখান থেকে আপনার দিতে হবে জার্নাল কি দেন নরমালি যখন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে আসেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাই না? আর কি ওপেনিং ব্যালেন্স ক্রেডিট। এখন অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো কিছু নাই তো, পাচ্ছি না তো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর নামে আপনার কি করতে হবে, একটা চার্ট অফ অ্যাকাউন্ট বানায় আসতে হবে। তাহলে এই যে ধরেন ধরেন এটা অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে ব্যালেন্সটা লিখলেন, আর কি ক্যাপিটাল, ক্যাপিটাল থাকার কথা, যে ক্যাপিটাল ক্রেডিট, মানে দুইটা মিলে দেখবেন ডেবিট ক্রেডিট আর সমান হতে হবে, ঠিক আছে? মানে যেটাতে এই সুবিধাটা নাই, কিছু সুবিধার অসুবিধাও আছে। আচ্ছা, এরপর আসেন ইনভয়েস সেটিংস। ইনভয়েস আমরা ওই যে মনে আছে আমরা ইনভয়েসটাকে নিজের মতো করে সেটিংস করছিলাম কুইক বুকসে, তাই না? কাস্টমাইজ ইনভয়েস, কাস্টম ফর্ম স্টাইলে গিয়ে এখানেও ইনভয়েস সেটিংস এর অপশন আছে। কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনে চলে যাব, সেখান থেকে ডান পাশে ইনভয়েস সেটিংস, এটা কেটে দিন। এইখানে অটোমেটিক্যালি তারা একটা করে রাখছেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এখন আপনি চাইলে এই যে নিউ ব্র্যান্ডিং থিম, এখানে যান। ওকে, এখানে গেলে আপনার নাম, তারপর মার্জিন, বটম, অ্যাড্রেস, ফ্রন্ট কি হবে, ফ্রন্টের নাম, তারপরে হইতেছে ধরেন ড্রাফট ইনভয়েসের নাম, অ্যাপ্রুভড ইনভয়েসের নাম কি হবে, ধরলাম আমি যদি দিই ধরেন নিউ টেমপ্লেট, ঠিক আছে? A4 থাকুক, আমি ফ্রন্টটাকে একটু চেঞ্জ করি, তারপর ফন্ট সাইজ হইতেছে 10। ড্রাফট ইনভয়েসের নাম ড্রাফট ইনভয়েস থাকুক, অ্যাপ্রুভড ইনভয়েসের নাম আমি দিব হচ্ছে
অ্যাপ্রুভড ইনভয়েস, ওভারডিউ ইনভয়েসের নাম ওভারডিউ ইনভয়েস, ক্রেডিট নোট ঠিক আছে, স্টেটমেন্ট, পারচেজ অর্ডার, এগুলো সবই ঠিক আছে। এবার ডান পাশ থেকে ট্যাক্স নাম্বার দেখবো, কলাম হেডিং দেখবো, শো আইটেম কোড নাম্বার দেখবো, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, ট্যাক্স কলাম, শো লোগো, এগুলো সবই দেখবো। হাইড ডিসকাউন্ট করবো না, কন্ট্যাক্ট অ্যাকাউন্ট নাম্বার এগুলো হাইড করবো না। লোগো কোথায় থাকবে? ডান পাশে। ট্যাক্স কি? এক্সক্লুসিভ। আর এখানে ইনফরমেশন যা আছে তাই, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার না, আমি এটাকে সেভ করে দিই। তাহলে দেখেন এই যে নিচে টেমপ্লেট হয়েছে না, রেডি? হ্যাঁ, এখন আপনি এটাকে আপলোড লোগো করেন, যে কোনো একটা লোগো ব্রাউজ করেন আপনার ফাইল থেকে, ধরেন আপলোড করেন। এই যে দেখেন, দেখছেন দেখতে কেমন হয়? জাস্ট এখান থেকে প্রিভিউ দেখেন, এই দেখছেন, এটা হইতেছে কি পিসি ভার্সন, আর এটা মোবাইল ভার্সন। ঠিক আছে, ভালো লাগছে নাকি? এখান থেকে ডিলিট করে দিই। এখান থেকে প্রিভিউতে যান। হ্যাঁ, এটা তাই আসলে ভাই, সব জিনিস তো আসলে সব সুবিধা দিবেও না, রাইট? ওকে, এটা গেলে ইনভয়েস সেটিংস। এরপরে আসেন কোটেশন থেকে শুরু করে ইনভয়েস। ভাই ফোল্ডার ওই একই আগের মতো, কুইক বুকস এর বিশাল বড় ফোল্ডার। হ্যাঁ, এই যে একের পর এক, ঠিক আছে, একের পর এক যাইতে থাকবেন, শেষ হবে না, সবই থাকবে এখানে, টোটাল প্যানেলটা। আমরা আজকে আলোচনা করব সেলস প্যানেলটা নিয়ে। কেমন? বিজনেসের আন্ডারে সব থেকে ইম্পর্টেন্ট প্যানেলটা হচ্ছে সেলস ওভারভিউ। আসেন এখানে একদম সিম্পলিতে বোঝার চেষ্টা করেন। প্লাস নিউর আন্ডারে ইনভয়েস মানে কি? অন ক্রেডিট সেলস। কোড, কোড মানে কি? যেটা আমরা কুইক বুকসে করে আসছিলাম এস্টিমেট নামে, কুইক বুকসের নাম ছিল এস্টিমেট, সেটা এখানে এসে হয়ে গেছে কোড। তারপরে রিপিটিং ইনভয়েস আমরা পড়ছি অবশ্যই, রিকারিং ইনভয়েস নামে, যেটা রিপিটেড হয়। ক্রেডিট নোট আগেও ছিল ফেরতের ক্ষেত্রে। তাহলে এই আমরা কি জানতাম, কুইক বুকস এর ক্ষেত্রে এস্টিমেট থেকে ইনভয়েস হইতো, ইনভয়েস থেকে তারপরে কি ক্রেডিট নোট হইতো, এরপরে বিল পেমেন্ট হইতো, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, একটা এস্টিমেট থেকে যেমন আমরা মাল্টিপল ইনভয়েস করতে পারছিলাম কুইক বুকসে, জেরোতে এই সুযোগ নাই। জেরোতে কোড থেকে ইনভয়েসে ডিরেক্ট কনভার্ট হবে। আপনাকে যদি চেঞ্জ করতে হয়, আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, মানে ওই যে ডিরেক্ট 60% 70% ওরকম হিসাব করার সুযোগ আপনাকে দিবে না। তাহলে এগুলো হইতেছে আমার কি বাকিতে, বাকির হিসাব। এখন যদি আপনি নগদ টাকায় সেল করেন তাহলে কি হবে ভাই? নগদ টাকা সেল করলে কি হবে বলেন? রিসিভ মানি দিয়ে দিতে হবে। নগদ টাকায় সেল করছেন, জেরো নগদ টাকা মানে বুঝে হইতেছে ব্যাংক, ব্যাংকে টাকা আসলে রিসিভ মানিতে ঢুকে দিবেন, আর ব্যাংক থেকে টাকা চলে গেলে স্পেন্ড মানিতে দিয়ে দিবেন। তাহলে আসেন আমরা একটা কোটেশন করি। তাহলে কোড চলে যাই, এই যে দেখেন কন্টাক্ট লিস্টে ধরেন আমি যে কোনো একজন নাম লিখি, এই দেখছেন চলে আসছে না সবার নাম? হ্যাঁ, সারা স্মিথ, ইস্যু ডেট মার্চ 2023-এর 1 তারিখ, এক্সপায়ারি ডেট 30 দিন। ওকে, দেখেন কত সুন্দর আইটেম, 1000, কোয়ান্টিটি এই দেখছেন 420টা হাতে আছে, 10টা। এই যে ডিসকাউন্টে যে ঝামেলাটা ছিল মনে আছে, ডিসকাউন্ট করে করে আমাদের ঝামেলা হতো। এই যে এখানে দেখেন, আমি যদি এই লেখার উপরে ক্লিক করি, ডিসকাউন্ট ক্যান বি এক্সট্রাক্টেড অ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু অর পার্সেন্টেজ, মানে একই সাথে পার্সেন্টেজও নেয়, টাকার অ্যামাউন্টে নেয়। ধরেন আমি যদি 100 টাকা লিখি, 100 জিবি লিখি, তাহলে কি টাকা মাইনাস হয়ে গেছে। ধরেন আমি যদি দিই 10%, তাহলে 10% হিসাব হয়ে গেছে না? তারপরে ধরলাম 1003, এটা হচ্ছে পাঁচটা, পাঁচটা, আর এটার প্রাইস হচ্ছে 200 করে, এটার উপরে কত 50 জিবিপি ছেড়ে দিচ্ছি। তাহলে এই যে টোটাল এটা কি আমার কোড। আচ্ছা, মার্কে সেন্ড করে দেন। কেন সেন্ড করলাম আমি বলতেছি। আবার কোড প্যানেলে চলে আসি ভাই, এই যে প্রথমে অল,
তারপরে কি ড্রাফট আকারে, যদি আমরা সেভ করতাম ড্রাফট আকারে থাকতো, ড্রাফট আকারে থেকে সেখান থেকে আবার সিলেক্ট করে সেন্ট অপশন নিতে হইতো। সেন্ট অপশনে কেন আমি ডিরেক্ট সেন্ড করলাম জানেন? কারণ ওই যে সারা স্মিথের যে ইমেল আছে না, ইমেলে পাঠাইতে হবে, তখন আপনারা প্যাচে পড়ে যাবেন যে ইমেল তো যায় না, ইমেল তো যায় না। তো এই জন্য ডিরেক্ট মার্ক অ্যাজ সেন্ড করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করলে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, ডিক্লাইন, কপি, সেন্ড, ডিলিট সবই করতে পারেন। আমি এটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করলে সেটা চলে যাবে অ্যাকসেপ্টেড প্যানেলে, ডিক্লাইন করলে ডিক্লাইনে চলে যাবে। হ্যাঁ, এই যে এই যে এখান থেকে সবকিছু এডিটেবল, এই যে আবার গিয়ে এখান থেকে এডিট করা যাবে, সবই করা যাবে। আচ্ছা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে যদি ক্লিক করে জাস্ট ক্রিয়েট ইনভয়েসে চলে যাই, ধরেন ক্রিয়েট ইনভয়েসে গেলাম, মার্কেস্ট ইনভয়েস, সেটা কই চলে গেছে? ইনভয়েসে চলে গেছে। কিন্তু ইনভয়েসটা মজার, আহ, এটা সেভ দেব, ইনভয়েসটা ড্রাফট আকারে হয়েছে। কি আকারে? ড্রাফট আকারে হয়েছে, মানে আমি এটাকে দেখবো, এডিট করব, কমাবো, বাড়াবো, আমারই স্বাধীনতা আছে। দেখেন এখানে কি সুন্দর, তারা সব ধরনের পেমেন্ট মেথড অ্যাড করে। ফ্রি ভার্সন হলো কি হবে, তারা সুন্দরভাবে দেখাই দিতেছে। ধরেন এইচপি এলিট বুক, এটা 10টা না, এবার নিব হইতেছে, আমার বেশি প্রয়োজন, আমি 20টা নিব, 10% হিসাব করে চলে আসছে। তারপর এটার ইস্যু ডেট অগাস্ট, কত ছিল? 20 তারিখে নিলাম, কেমন? ওকে, তাহলে সবকিছু ঠিক আছে। আমার ডিউ ডেটটা সিলেক্ট করে দিতে হবে সেপ্টেম্বর 2023-1। ওকে, দিয়ে আমি জাস্ট এটাকে সেভ এন্ড ক্লোজ করবো। দেখেন এই যে ইনভয়েসের প্যানেল ওপেন হয়ে গেছে। কোথা থেকে আসছে? এই যে সেলস ওভারভিউতে যান, এই যে নিচে কোটের অপশন, এটা কি ইনভয়েসের অপশন, তাই না? সি অলে চলে গেলাম, এই যে অল অপশন, ড্রাফট অপশন, এটা কি ড্রাফট আকারে আছে না? এটাকে জাস্ট সিলেক্ট করলে সাবমিট ফর অ্যাপ্রুভালে দেব, মানে অ্যাপ্রুভালের জন্য সাবমিট হয়েছে। ভাই বাইরের দেশে কিন্তু কাজ এইভাবেই করে, একজন করে, একজন ক্রিয়েট করে, একজন এটাকে দেখে, অ্যাপ্রুভালের জন্য পাঠায়, আরেকজন গিয়ে সেটা পেমেন্ট করে। তো এই যে দেখেন অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে চলে গেছে, সবকিছু ঠিকঠাক, এটাকে অ্যাপ্রুভ করে দিই। এটা চলে গেছে কোথায়? অ্যাওয়ার্ডিং পেমেন্টে, এই যে অ্যাওয়ার্ডিং পেমেন্ট, এখানে এবার আপনি ওপেন করেন এটা। এই যে অ্যাওয়ার্ডিং পেমেন্ট করছেন না, মানে কি সে পেমেন্টের অপেক্ষায় আছে। এই যে অ্যাড পেমেন্ট, এই যে উপর থেকে ডান পাশে কর্নারে অ্যাড পেমেন্টে চলে যান, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। তারপরে ডেটটা দিবেন অগাস্ট 2023-এর 25 তারিখ। কোন অ্যাকাউন্টে টাকাটা গিয়ে ঢুকবে, ধরলাম আরবিএস ব্যাংকে টাকা এসে ঢুকবে। রেফারেন্স হিসেবে আপনি কোটেশন নাম্বার অথবা ইনভয়েস নাম্বারটা দিতে পারেন, INV001, জাস্ট অ্যাড করে দেন। এখানে যদি সে আংশিক পেমেন্ট করে, হ্যাঁ, এই ইনভয়েসে যদি আংশিক পেমেন্ট করে সে, আস্তে আস্তে ভাই, थोड़ा सबर कीजिए, हम आते हैं, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কই চলে গেছে? পেইড অপশনে চলে গেছে, এই যে পেইড, ঠিক আছে? এখান থেকে তাকে নিয়ে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে নেন, এই যে প্রিন্ট, এই যে আপনার ইনভয়েসটা দেখতে এরকম দেখাবে, দেখছেন? এমনি ভালো লাগে না, কিন্তু এখন ভালো লাগে নাকি, এই যে কেটে সুন্দর করে তাকে দিয়ে দিতে পারবেন স্লিপ আকারে। আচ্ছা, তো এটা গেল কি, একেবারে সিম্পল ওয়েতে ইনভয়েস করলাম, সরি কোড করলাম, ইনভয়েস করলাম, পেমেন্ট করে দিলাম। ওকে, এবার আসেন একটা ইনভয়েস করব। এই দেখছেন সবাই আসছে না ভাই? উইলিয়াম হ্যারিস, কমলা হ্যারিস নাকি? কমলা হ্যারিস কোন দেশের প্রেসিডেন্ট ছিল না? হ্যাঁ, ডিউ ডেট ধরলাম 14। ওকে, ইনভয়েস নাম্বার, এবার আইটেম, কোন কোন আইটেম বিক্রি করব? লজিটেক, এটা বিক্রি করব হইতেছে 10টা। ডিসকাউন্ট, এটার উপরে আমি কোনো ডিসকাউন্ট দিব না। নো ভ্যাট থাকুক, ট্যাক্স রেট নো ভ্যাট, ট্যাক্স অ্যামাউন্ট 0। ওকে,
তাহলে সবকিছু ঠিকঠাক আছে, ডিরেক্ট এবার কি অ্যাপ্রুভ করে দিই, কেমন? আরো বারবার অপশন দেখাবো, অ্যাপ্রুভ করে দিলাম। এবার আসেন, কি হলো ঘটনা? এপ্রিল 1 2023 তারিখে উইলিয়াম হ্যারিসকে 10টা প্রোডাক্ট আপনি কি বাকিতে সেল করছেন, তাই না? এইবার আসেন, সে কি করলো? 3 তারিখে এসে 2টা প্রোডাক্ট আপনার কাছে নিয়ে আসে, ভাই আপনার এই প্রোডাক্ট গুলো ঝামেলা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে দেন আমাকে। তো এই যে ক্রেডিট নোট হলো না? হ্যাঁ, এখন ক্রেডিট নোট দেওয়া যায় দুই ভাবে। কয়ভাবে দেওয়া যায়? দুই ভাবে। সেলস ওভারভিউ প্যানেলে আসলে ড্রপ ডাউন মেনু থেকে ক্রেডিট নোট দেওয়া যায়। আর যদি ওই ইনভয়েসটাই হয়, সেম ইনভয়েসটাই হয়, বারবার বলতেছি, যদি সেম ইনভয়েসটা হয়, তাহলে ওই সেম ইনভয়েসের ভিতরেও কিন্তু একটা অপশন আছে। এই ইনভয়েসটা আমি যদি ওপেন করি, ইনভয়েসের মধ্যেই দেখেন ডান পাশে একটা অপশন, অ্যাড পেমেন্টের পাশে অপশন আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট। কারণ আমি এটা এটা করি এই জন্যই যে মানে আমার বাই ডিফল্ট জিনিসগুলো চলে আসে। অনেক কিছু কি কম দিতে হয়, যেমন দেখেন এই নামটা চলে আসছে, এই যে প্রোডাক্টটা চলে আসছে, তার প্রাইস গুলা সবকিছু কি বাই ডিফল্ট চলে আসে। কিন্তু ধরেন অন্য ক্রেডিট নোট করতে গেলে তখন তো বাইরে গিয়ে আপনাকে করতে হবে। তো এই দুইটা অপশন মাথায় রাখতে হবে। 1 এপ্রিল, এপ্রিলের ধরলাম 12 তারিখ, কেমন? ক্রেডিট নোট হইতেছে 3টা, কটা প্রোডাক্ট ফেরত দিব? ধরলাম 5টা প্রোডাক্ট ফেরত দিচ্ছে আমাকে, তাহলে এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিই। দেখেন ইনভয়েসের মধ্যে আসে না? হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট এত, সেখান থেকে ক্রেডিট নোট এত, তাই তো? কত? 12,500। এই যে দেখেন, এই ইনভয়েসের জন্য কে কি করছে, যে কবে বানাইছেন, সব হিস্ট্রি নিচে আছে, দেখছেন? হিস্ট্রি কি নিচে সব দেওয়া আছে। তাহলে আসেন আমরা এখান থেকে অ্যাড পেমেন্টে যদি যাই, 12,500 এপ্রিল 2023-এর ধরলাম 15 তারিখ, টাকাটা এসে ঢুকবে মৌজা ব্যাংকে, অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি পেইড অপশনে চলে গেল না? হ্যাঁ, আচ্ছা, আমরা কত দূর ছিলাম? আমরা ক্রেডিট নোট করছি, তাই না? ক্রেডিট নোট করে রিসিভ পেমেন্ট করছি। ওকে, এরপর আসেন একটা রিপিটিং ইনভয়েস করি, বা রিকারিং ইনভয়েস, তাই না? সেম ভাবে কয়টা করে রিপিট হবে? আর এখানে রিপিট করার ওই দুইটা হয় উইকলি অথবা মান্থলি। তারপরে ইনভয়েস ডেট কবে থেকে স্টার্ট হবে? আমরা ধরেন একটা ইনভয়েস ডেট দিলাম সেপ্টেম্বর 1 তারিখ থেকে, ডিউ 30 দিন ডিউ হবে। ফলোইং মান্থ এন্ড ডেট কোথায় গিয়ে শেষ হবে? ডিসেম্বরের 31 তারিখে। সেভ ড্যাশ ড্রাফট আকারে থাকবে। তারপর ইমামা জনসনের নামে হবে আইটেম এইচপি এলিট বুক, এটা হচ্ছে 15টা। ডিসকাউন্ট এখানে আবার পার্সেন্টেজে বলা, এখানে আর ভ্যালু দেওয়া যাবে না, হ্যাঁ? 10% ডিসকাউন্ট। আর ট্যাক্স রেট নো ভ্যাট। দিয়ে সেভ করে দিলাম। এই যে আপনার রিপিটিং ইনভয়েসটা কি কমপ্লিট। আচ্ছা, এবার আসেন ইনভয়েসের নিয়ে আলোচনা। যদি ক্রেডিট নোটটা থেকে থাকে কোন একটা ইনভয়েসের, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, কেমন? একটা ইনভয়েস করি, জন্ডো, জন্ডোর নামে একটা ইনভয়েস করব। ইস্যু ডেট ফেব্রুয়ারি কত, 2023 না? ভালোবাসা দিবসের দিন দিই, কত, 10 না 14? 14 না? সেলিম ভাই ভালোই মনে রাখছে। ওকে, আইটেম 1002, এটা হচ্ছে 20টা। ডিসকাউন্ট এখানে দিব হচ্ছে $20। আর ট্যাক্স রেট আপাতত পক্ষে এক্সামটেড
দিয়ে এটাকে সেভ করব। 14 ফেব্রুয়ারি 2023। ওকে, এটাকে আমরা করে দিলাম অ্যাপ্রুভ। এরপরে আসেন 14 ফেব্রুয়ারি 2023 এর পরে সেখানে কয়টা প্রোডাক্ট ফেরত আসবে, কেমন? কয়টা প্রোডাক্ট কি ফেরত আসলো। এখন এই ফেরত আসারটা আমরা একটু দেখবো আবার। তাহলে আমরা চলে যাব এটার পাশে ড্রপ ডাউন মেনু থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিটে চলে যাব। ফেব্রুয়ারি 2023 18 তারিখে দুইটা প্রোডাক্ট ফেরত আসছে, এক্সামটেড ইনকাম। ওকে, এখানে আমরা দিব হইতেছে সেভড। দেখেন সেভড আকারে দিলাম, তাহলে এই যে সেভটা সেটা কোথায় চলে গেল? সেটা ইনভয়েসের এগেইনস্টে এই যে ইনভয়েস প্যানেলে সেটা ড্রাফট আকারে রয়ে গেছে, কেমন? দেখেন মাইনাস আকারে তারা দেখাচ্ছে। ইনভয়েসের এগেইনস্টে সেটা কি মাইনাস আকারে তারা দেখাচ্ছে। দেখানোর পরে এখান থেকে আমরা দিলাম হইতেছে সাবমিট ফর অ্যাপ্রুভাল। ঠিক আছে, সাবমিট ফর অ্যাপ্রুভাল সেটা কই চলে গেল? অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে চলে গেছে, কেমন? ওকে, আমি একটু ইনভয়েসটা ওপেন করি। শাকিল ভাই আসছেন নাকি? লাস্ট ইনভয়েসের নেমটা ছিল জন ডো, তাই না? জন ডো, জন ডোটা ওপেন করি। ওকে, এটা হইতেছে আমার জন ডোর ইনভয়েস। তো এটাকে আমি কি করতে পারি? অ্যাপ্রুভাল করে দিতে পারি। অ্যাপ্রুভাল করে দিলে সেটা কি অ্যাপ্রুভড হয়ে যাবে, তাই তো? ওয়ান আইটেম ইজ অ্যাপ্রুভড, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আমার অ্যাওয়ার্ডিং পেমেন্টে। এবার আসেন দেখেন ক্রেডিট নোটটা কি মাইনাস আকারে দেখাচ্ছে। এখন যখন আমরা ইনভয়েসটা ওপেন করব, ইনভয়েসটা ওপেন করার পরে এই যে দেখেন এই অপশনটা এর আগে দেখেন না, কিন্তু এখন আসছে, তাই না? আমরা আগে কি করছিলাম? ডিরেক্ট অ্যাপ্লাই এন্ড ক্রেডিট করে দিছিলাম না? তাহলে কি হয়ে গেছিল? ডিরেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই অপশনটা আমি সেভ করে তারপরে অ্যাপ্রুভাল করছি, এই জন্য পরে অপশনটা আমাকে তারা দেখাইতেছে অ্যাপ্লাই ক্রেডিট। এখন আপনি চাইলে এখান থেকে কতটুকু অ্যাপ্লাই করতে চান সেটা আপনি বলে দিতে পারেন। ধরেন 598 জিবিপি না, আপনি এখানে অ্যাপ্লাই করবেন হইতেছে কত? আপনি অ্যাপ্লাই করবেন 98 জিবিপি অ্যাপ্লাই করবেন। তাহলে বাকি আর কত থাকলো? 500 জিবি। এই ধরেন আমি অ্যাপ্লাই করে দিলাম, এই দেখছেন 98। এখানে তারা আবার কি বলতেছে? 500 জিবিপি ক্রেডিট ইজ অ্যাভেলেবেল, অ্যাপ্লাই ক্রেডিট। আপনি চাইলে এখান থেকে আবার অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমি যদি এখন অ্যাপ্লাই না করি তাহলে এটা কন্ডিশন কি হবে? ওই যে কুইক বুকসের সময় বুঝাইছিলাম, সেটা পরবর্তীতে গিয়ে যখন তার সাথে আবার ইনভয়েস করব তখন সেটা কি করতে হবে? সেটা আবার তখন অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো আসেন আমরা এটাকে আপাতত পক্ষে 500 জিবি থাকুক, আমরা এটাকে অ্যাড পেমেন্টে চলে যাই। আহ চলে যাব হচ্ছে ফেব্রুয়ারি 2023 25 তারিখ। সিলেক্ট অ্যাকাউন্ট, এটা আসবে হচ্ছে আরবিএস ব্যাংকে, অ্যাড করে দিব। আর এই যে দেখেন অ্যাওয়ার্ডিং পেমেন্টে কি 500 জিবিপি অবশিষ্ট থাকবে। পরবর্তীতে অন্য কোনো ইনভয়েসে জন্ডোর সাথে তখন সেটা আমাকে অ্যাপ্লাই এর জন্য তারা অপশন দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমার ইনভয়েস রিলেটেড কাজ। আর যত জটিল জিনিস আমরা কুইক বুকসে যেইভাবে শিখছি পার্সিয়াল পেমেন্ট বা পেমেন্ট গুলা, ঠিক আছে, ম্যানুয়ালি আপনাকে করতে হবে ভাই। এখানে আর ওই আগের মতো নাই পার্সেন্টেজ হিসাব করে 90%, 80%, কিন্তু কনসেপ্ট ওইটাই। যদি আপনাকে বলে 60%, তাহলে আপনার পেমেন্টের উপরে 60% ধরবেন ইনভয়েস অ্যামাউন্ট। যদি বলে যে 20%, তাহলে ইনভয়েস অ্যামাউন্টের 20%। আর যদি বলে দেয় যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তখন কি আগে যা যা পেমেন্ট করছেন সেগুলোকে মাইনাস করে তার উপরে গিয়ে আপনাকে ধরতে হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? আর লাস্টে এবার আসেন, যদি নগদ টাকায় কোনো কিছু সেল করি, প্লাস নিউর আন্ডারে আপনার কি রিসিভ মানি সেল করতেছি, যেহেতু আমার ব্যাংকে এসে কি টাকা ঢুকবে, তাই না? আরবিএস ব্যাংক। নেক্সট অপশনে চলে গেলাম। কার সাথে করবেন বলেন? এমিলে ক্লার্ক আছে। ওকে, ফেব্রুয়ারির 2023
পয়লা মার্চ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এটা দিব হচ্ছে ডেল সেট পাওয়ার, এটা দিব 20টা, ট্যাক্স রেট নো ব্যাড। দেখেন অটোমেটিক্যালি তারা অ্যাকাউন্টটা নিয়ে নিছে। কোন অ্যাকাউন্টে গিয়ে হিট করবে? সেলস অ্যাকাউন্টে গিয়ে হিট করবে। সেভ সেভ দিয়ে দেন। ঠিক আছে, আমরা যেমন ইমপ্যাক্ট গুলো দেখতে পাইতাম হয়তো কোথায় এই প্রত্যেকটা জিনিসের ইমপ্যাক্ট দেখতে পাইতাম কি আমার ওই একটা প্যানেলে গেলে, সেলস প্যানেলে গেলে দেখতে পাইতাম কুইক বুকস এর ক্ষেত্রে। কিন্তু জেরোর ক্ষেত্রে যখন আপনি জেরোর ক্যাশ সেল করবেন, ক্যাশ করা মানে কি আপনার মানে আর কি যে কোনো একটা ব্যাংক আপনি সিলেক্ট করতেছেন, তখন ওই ব্যাংকে গিয়ে আপনি দেখতে পাবেন, এছাড়া অন্য কোথাও দেখার সুযোগ নাই। ঠিক আছে, কিছু কিছু লিমিটেশন আছে। এই যেমন আমি এমনকি ব্যাংক আছে না, আরবিএস ব্যাংক সিলেক্ট করে করছি না, এই দেখেন এই যে কি এমিলা ক্লার্কের কাছে এই যে রিসিভ করছি কত 200 জিবিপি, দেখছেন? এটা ব্যাংকের মধ্যে পাবেন, এটা ওই সেলস প্যানেলে গেলে পাবেন না। এটাকে ক্লিক করলে এই যে আপনি জিনিসটা এইভাবে দেখতে পাবেন। বুঝাতে পারছি? আর যখন আপনি ক্রেডিটের যখন হিসাব হবে, যেমন ইনভয়েস, ইনভয়েস গেলে ইনভয়েসের প্যানেলে পাবেন, কোড করলে কোডের প্যানেলে পাবেন, ক্রেডিট নোট করলে ইনভয়েসের প্যানেলে পাবেন। বুঝাতে পারছি? কিন্তু ক্যাশেরটা পাবেন মানে ব্যাংকের দ্বারা যদি কোনো ট্রানজাকশন করেন তো সেটা ব্যাংকে গিয়ে পাবেন। ওকে, আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, কি করবেন বলেন? ক্রেডিট করলে কি হয় বলেন? ক্রেডিট করলে কি হয়? রিফান্ড রিসিপ্ট হয় না? তাহলে কি দিবেন শুনি একটু আপনার কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে তো দুইটা অপশন আমি বলছিলাম না, আর ক্রেডিট নোট ক্রিয়েট করে রাখেন, নাহলে তাকে টাকা দিয়ে দেন স্পেন্ড মানি দিয়ে। সোজা হিসাব তো। হয় তাকে স্পেন্ড মানি দিয়ে টাকা দেন যদি রিফান্ড করে দিতে মনে চায়, আর যদি মনে চায় যে না আমি এখন করবো না, আমি পরবর্তীতে তার সাথে কোনো ট্রানজেকশন হইতে গেলে সেখানে আমি সেটেল করে নিই, তাহলে তার নামে ক্রেডিট নোট করে রাখেন। কনসেপ্ট এটাই। রিপোর্ট সেকশনে চলে আসেন। এতদিন আমরা রিপোর্ট দেখছিলাম কুইক বুকস এর, এই যে জেরো রিপোর্ট কোথায়? অ্যাকাউন্টিং এর আন্ডারে রিপোর্ট সেকশন আছে, তাই না? আসলে আমরা প্রফিট এন্ড লসটাকে যদি ক্লিক করি, এটাকে মিনিমাইজ করে দেন। কত তারিখ থেকে দেখতে চান? 23-এর 1 তারিখ থেকে অগাস্ট 2025, আজকে 22 তারিখ পর্যন্ত না? প্রফিট এন্ড লস দেখতে চাই, দেখেন সেলস, the turnover, operating profit, profit ordinary activities before transaction, profit after tax। ঠিক আছে, এটা এখন আপনি সেলসে ক্রিয়েট করলে আপনার কি সেলসে যত যত আপনি কাজ করছেন, অ্যাকাউন্ট ট্রানজেকশন যেগুলোকে বলা হয়, এগুলো কি অ্যাকাউন্ট ট্রানজেকশন। এই যে দেখেন অ্যাকাউন্ট ট্রানজেকশনে গিয়ে এই যে আপনার পুরো সেল গুলা সে আপনার তুলে ধরছে, রেফারেন্স, ডেবিট কত, ক্রেডিট কত, রানিং ব্যালেন্স কত, গ্রোস অ্যামাউন্ট কত। বুঝতে পারছেন? এই জিনিসগুলা কি আপনার অ্যাকাউন্ট ট্রানজেকশনে গিয়ে শো করে। তো আপনাদের যে যে রিপোর্ট, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, তারপরে হইতেছে ইনভেন্টরি ভ্যালুয়েশন। আমি যদি দেখাই ইনভেন্টরি, ভাই আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে না। ইনভেন্টরি ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন, ইনভেন্টরি আইটেম ডিটেলস, কুইক বুকস এর ভাই মজা আলাদা। আপডেট করেন, এই যে টোটাল, তার ভ্যালু, কোয়ান্টিটি অফ হ্যান্ড কত আছে সেটা, প্রত্যেকটা জিনিস দেখছেন আলাদা আলাদা। হ্যাঁ, ভালো ভালো না যেমন এই যে এক্সপোর্ট করতে পারেন এখান থেকে পিডিএফ, এক্সেল অথবা গুগল শিট। এই যে মানে এরা এদের মতো করে দিছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা রিপোর্ট গুলাকে জেনারেট করে ফেলবেন। ওকে, তাহলে ট্যাক্স দেখলাম, কন্ট্যাক্ট দেখলাম, প্রোডাক্ট সার্ভিস দেখলাম, ইনভয়েস সেটিংস দেখলাম, অল কোড, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি, রিকারিং ইনভয়েস এবং রিপোর্ট জেনারেট। আপনারা ফাইলে যেভাবে আছে ভাই সেই অনুযায়ী করবেন, কেমন?
ইনভয়েসের যে প্যানেলটা, এই যে কোড, ইনভয়েস, তারপর রিসিভ মানি, এরপর কি রিপিটিং ইনভয়েস। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আপনার এভাবে তারা দিয়ে রাখছে।